আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে দেখতে হলে প্রথমত আমরা নর্মালি কিছু স্বাভাবিক ব্যাপার স্যাপার অলরেডি জানি। সেটা হলো তোমার যে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। তো একটা এক্সাম্পল দিই, যে ধরো আই ইট রাইস। হ্যাঁ, এটা একটা শব্দ, মানে এটা একটা বাক্য, সেন্টেন্স। এই বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। এরকম যে কোনো বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটাও একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে? তো এখন এই শব্দগুলো যখন বাক্যের অন্তর্ভুক্ত হয় তখনই আমরা আসলে এদেরকে পার্টস অফ স্পিচ বলি। কিন্তু ইন জেনারেল, মানে ইন্ডিভিজুয়ালি রাইস শব্দটা বা ইট শব্দটা বা আই শব্দটা আসলে পার্টস অফ স্পিচ না। যখনই এটা শব্দের অন্তর্ভুক্ত হয় তখন সেটাকে পার্টস অফ স্পিচ বলা হয়। এখন তাও দেখবে যে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে এক্সট্রা অর্ডিনারি বা এরকম একটা শব্দ দিয়ে বলে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো সেক্ষেত্রে আসলে মিন করা হয় যে সেই শব্দটা যখন আমরা বাক্যে প্রয়োগ করি বা সেন্টেন্সে ইউজ করি, তখন সেই শব্দটা কি হিসেবে প্রয়োগ হচ্ছে, মানে সেটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে প্রয়োগ হচ্ছে। এমনিতে নর্মালি এরকম এই ইন্ডিভিজুয়াল শব্দগুলো বাক্যে অন্তর্ভুক্ত যদি না হয় তাহলে সেটাকে পার্টস অফ স্পিচ বলা যায় না। আবার ধরো একই শব্দ দেখা যায় তার অবস্থান ভেদে এক এক রকম পার্টস অফ স্পিচ হতে পারে। হুম, যেমন ধরো এক্সাম্পল হিসেবে তোমরা জানো যে হি ইজ ওয়াইজ এনাফ, আর হলো আই ওয়ান্ট এনাফ মানি। এই জায়গায় দুইটা জায়গার মধ্যে এনাফ শব্দটা ব্যবহার হতে হয়েছে, একটা জায়গার মধ্যে হলো সেটা অ্যাডভার্ব আর একটা জায়গার মধ্যে হলো সেটা অ্যাডজেক্টিভ। তো এরকম কিছু ব্যাপার স্যাপার হয়। তো এই কারণে বাক্যের অন্তর্ভুক্ত হলে শব্দগুলোকে আমরা সাধারণত পার্টস অফ স্পিচ বলি। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তুটা কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ প্রথম কথা হলো কয় প্রকার? পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। ঠিক আছে? তাহলে 8 প্রকার। 8 প্রকার কি কি বলো দেখি? তোমরা এটা সবাই অনেক আগে থেকেই জানো যে পার্টস অফ স্পিচ হলো তোমার 1 নাম্বার নাউন, এরপর কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এরপর হলো তোমার ভার্ব, ভার্ব, এরপর হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এরপর হলো তোমার প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন, আর সর্বশেষ হলো ইন্টারজেকশন। কনজাংশন আর লাস্টলি কি ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে এইগুলো হলো তোমার পার্টস অফ স্পিচের প্রকারভেদ। এই 8 প্রকার হয়ে থাকে পার্টস অফ স্পিচ। এখন প্রথমত আমরা নাউন দিয়ে স্টার্ট করব। নাউন জিনিসটা কি? নাউন জিনিসটা আমরা ইন জেনারেল জানি যে এটা হলো তোমার নাম। ঠিক আছে? তাহলে নাউনটা কি আসলে? নাউনের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে দ্য নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস নেম অফ এ প্লেস, আইডিয়া অর নেম অফ পার্সন। তার মানে কি, ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো ধারণার নাম, স্থানের নাম, এগুলো হলো মানে নাউনের মধ্যে পড়ে। আচ্ছা, এখন ধরো যে আহ, বাংলা সংজ্ঞা যদি আমি আসি যে নাউনের মধ্যে কি কি পড়ে, মনে রাখবা যে ব্যক্তির নাম, আমি একটু এখানে লিখে দিই, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, স্থানের নাম, তারপরে হলো তোমার গুণের নাম, কাজের নাম, ধারণার নাম। এই সব ধরনের নামই হলো তোমার নাউন। ঠিক আছে? তাহলে ব্যক্তির নামের এক্সাম্পল কি? রহিম, রহিমা, এরকম একটা লিখে দিই। ধরো রহিম, এটা হলো তোমার ব্যক্তির নাম, এটা কি নাউন। এরপরে ধরো বস্তু নামের মধ্যে কি হতে পারে, যেমন ধরো চেয়ার বা টেবিল ধরো, তাহলে চেয়ার, CHAIR, এটাও একটা নাম। স্থানের নাম কি হতে পারে? ধরো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। এরপরে এরপর কি আছে? গুণের নাম। গুণের নাম যেমন হতে পারে অনেস্টি। ঠিক আছে? অনেস্টি, তাহলে অনেস্টি, অনেস্টি, ব্রেভারি, এইগুলো হলো তোমার গুণের নাম। এরপরে কিসের নাম বললাম? কাজের নাম। যেমন ধরো ম্যারিজ। ঠিক আছে? ম্যারিজ, ম্যারিজ মানে কি? ম্যারিজ মানে হলো বিবাহ। হ্যাঁ, ম্যারি হলো ভার্ব আর ম্যারিজ হলো সেটা নাউন ফর্ম। ঠিক আছে? তার মানে এটা আসলে একটা কাজের নাম, বিয়ে করা, ওই নামটাকে ইন্ডিকেট করা হয় ম্যারিজ দিয়ে। আর নর্মালি মেরি শব্দটা ইটসেলফ একটা ভার্ব আসলে। আর লাস্টলি আরেকটা যেটা আছে সেটা হলো তোমার ধারণা, ধারণা বা কনসেপ্ট। তাহলে দেখো ধারণাগুলোর মধ্যে কি কি হতে পারে, যেমন ধরো ডৌরি, বা যেটাকে বলো তোমরা যৌতুক, এটা একটা কনসেপ্ট বা ধারণা।
এটাও আসলে একটা নাউন। তাহলে দেখো নাউন কিন্তু অনেক রকম হতে পারে। আমরা নর্মালি ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম ভাবি নাউন, এটা ছাড়াও কিন্তু আরো অনেক রকম নাউন হতে পারে। দৌড়ি যেমন ধরো, এটা একটা কনসেপ্ট, একটা ধারণা। কাজের নামগুলো নাউন হয় এই হিসাবে, মেরিজো নাউন। এর পরবর্তীতে তোমার অনেস্টি, এটা হলো গুণের নাম। এরকম বিভিন্ন রকম নাউন হতে পারে। তাহলে নাউনের মধ্যে কি কি আছে? এই বিষয়গুলো আছে। এই সকল ধরনের নামই হলো তোমার নাউন। আচ্ছা, এবার আসো প্রনাউন। প্রনাউন জিনিসটা কি? প্রনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় প্রনাউন। ঠিক আছে? তাহলে নাউনের পরিবর্তে কি রকম শব্দ ব্যবহৃত হয়? যেমন ধরো রহিম। রহিমকে ইন্ডিকেট করার জন্য আমরা বলি না হি? তাহলে হি যে শব্দটা, সেটা হলো একটা প্রনাউন। তারপরে ধরো এরকম নারায়ণগঞ্জ, এটা একটা শব্দ, এটাকে ইন্ডিকেট করার জন্য আমরা কি ব্যবহার করি? যেমন ধরো দিস বা ইট, এরকম এরকম বিভিন্ন রকম শব্দ ইউজ করি। এগুলো হলো তোমার এক একটা প্রনাউন। ঠিক আছে? তারপরে ধরো রহিমের জায়গায় যদি হতো রহিমা, তাহলে হতো শি। তারপরে ধরো দিস হতে পারে, দ্যাট হতে পারে, তারপরে হলো তোমার দোজ হতে পারে, দে হতে পারে। এরকম অনেক রকম প্রনাউন সম্ভব। ঠিক আছে? তাহলে নাউনের রিপ্লেসমেন্টে যেই শব্দগুলো বসে তাদেরকে বলা হয় প্রনাউন। মানে নাউনকে দিয়ে ধরো এরকম একটা বাক্য ধরো লিখলা যে রহিম ইজ এ গুড বয়। এর পরবর্তীতে ফার্দার যদি তার সম্পর্কে আরো কোনো ডেটা অ্যাড করতে চাও, আর নতুন সেন্টেন্স তৈরি করতে চাও, তখন কিন্তু বারবার এরকম রহিম শব্দটা আনলে খুবই বেমানান দেখায়। তো সেক্ষেত্রে হি ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে নাউনের রিপ্লেসমেন্টে নাউনকে আমরা প্রয়োগ না করে সেটা রিপিটেশন দূর করার জন্য বা তাকে ইন্ডিকেট করার জন্য আসলে আমরা প্রনাউনকে ইউজ করি। আচ্ছা, তাহলে নাউনও গেল, প্রনাউনও গেল, বুঝলাম। এবার আসো এইগুলোর ক্লাসিফিকেশন প্লাস আরও যেই ইন ডেপথ যে আলোচনাগুলো আছে পরবর্তীতে আমরা সেগুলো দেখবো, কিন্তু আপাতত প্রাথমিকভাবে আমরা জাস্ট নর্মালি দেখছি। এবার দেখো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হলো যে সকল শব্দ নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি কি বললাম? যেসব শব্দ নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এক্সাম্পল দিই। ধরো বললো যে শি ইজ টায়ার্ড। ঠিক আছে? এটা দিয়ে ধরো একটা অবস্থা বোঝায় যে তার অবস্থাটা কেমন, টায়ার্ড অবস্থায় আছে। তাহলে এটা, এই টায়ার্ড শব্দটা একটা অ্যাডজেক্টিভ। তারপর ধরো শি ওয়াজ বিউটিফুল। বিউটিফুল এটা কি? তার গুণ। ঠিক আছে? তাহলে দোষ, গুণ। এরপরে ধরো অবস্থা বললাম, ধরো শি ওয়াজ ব্যাড, এটা একটা দোষ। আর শি ওয়াজ বিউটিফুল, এটা একটা গুণ। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। সংখ্যা বলো দেখি কিরকম। ধরো এরকম যে গিভ মি 10 বুকস। তাহলে ধরো এরকম বললো যে গিভ মি 10 বুকস। ধরো এই যে 10, এটা একটা কি হবে বলো দেখি, এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা দিয়ে সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা ছাড়া আর কি কি আছে? অবস্থা, দোষ গেল, গুণ গেল, অবস্থা গেল, সংখ্যা গেল, পরিমাণ বোঝায়। যেমন ধরো আই ওয়ান্ট মাচ মানি। ঠিক আছে? আই ওয়ান্ট মাচ মানি। তাহলে এই যে এটা, এই মাছ শব্দটা হলো তোমার একটা অ্যাডজেক্টিভ, কারণ হলো সেটা পরিমাণ নির্দেশ করে। ঠিক আছে? আই ওয়ান্ট মাছ মানি, এখানে মাছটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি বুঝতে পারছো যে অবস্থা, সংখ্যা, পরিমাণ যে মানে যে বিষয়টা দিয়ে বোঝায় সেগুলো হলো অ্যাডজেক্টিভ। আর এই কিসের অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় সেটা হলো নাউন বা প্রনাউন। ঠিক আছে? এই ধরো এরকম শি ইজ টায়ার্ড। দেখো টায়ার্ডটা আসলে কি? শি না, অর্থাৎ কি সে, এটা হলো একটা প্রনাউন। তাহলে প্রনাউনকে সে হলো তোমার মানে সেই সম্পর্কে হলো অ্যাডজেক্টিভটা বর্ণনা করছে। তাহলে এটা হলো তোমার অ্যাডজেক্টিভের কাজ। তার মানে অ্যাডজেক্টিভটা হলো তোমার নাউন বা প্রনাউন সম্পর্কে বর্ণনা করে। আচ্ছা, তাহলে নাউন গেল, প্রনাউন গেল, অ্যাডজেক্টিভ গেল। এবার আসলে ভার্ব। ভার্ব মানে কি? যেসব শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। যেমন ধরো হি গোজ টু স্কুল, এখানে গোজটা হলো ভার্ব। এটা সম্পর্কে আর ইন ডিটেল যাবো না, জাস্ট আমি বলে দিলাম ভার্বটা হলো এটা। আচ্ছা, এর পরবর্তীতে আসো, ভার্বের পরবর্তীতে কি আছে? অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব বলার আগে আমি এই বিষয়গুলো একটু মুছে দিই হালকা, দিয়ে তোমাদেরকে একটু বিষয়গুলো দেখাই। দেখো যে এর পরবর্তীতে যেটা আসলো সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের আইডিয়াটা কেমন? অ্যাডভার্ব হলো তোমার মডিফাই করে। কাকে মডিফাই করে? অনেক কিছুকে মডিফাই করতে পারে। তার আগে বলি তো মডিফাই জিনিসটা কি। মডিফাই জিনিসটা ইন জেনারেল তোমরা মনে রাখতে পারো যে মডিফাই করা মানে হলো কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ঠিক আছে? কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত ডেটা দেওয়া বা তথ্য দেওয়া হলো তোমার দেওয়াকে বলা হয় মডিফাই করা। ঠিক আছে? ধরো এরকম একটা এক্সাম্পল দিই যে ধরো অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? তার কাজ হলো মডিফাই করা। মডিফাই করা
বাংলায় বলা হয় বিশেষায়িত করে, যাক ওইটা বিষয় না, কথা হলো মডিফাই। তাহলে মডিফাই করে কাকে, সেই বিষয়টাকে অনেক পার্টস অফ স্পিচ কে করতে পারে। এই মানে তোমরা যখন মানে এই বিষয়টাকে আরো ইন ডিটেল পড়বা, অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে, এবার যে মোটামুটি সে অধিকাংশ পার্টস অফ স্পিচকে মডিফাই করে, প্লাস এমনকি ক্লজকেও মডিফাই করতে পারে, আরো ডিটেল আলোচনা আছে। তো আপাতত আমি প্রাথমিকভাবে তোমাদেরকে কয়েকটা বিষয় দেখাই অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে। প্রথমত এই নামটার মধ্যে থেকে আমরা কয়েকটা জিনিস মনে রাখার চেষ্টা করবো, এটা আমি মনে রাখার একটা ট্রিক্স এইভাবে মনে রাখি। অ্যাডভার্বের শুরুতে আছে কি অ্যাড দিয়ে আমি মনে রাখি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডভার্ব চাইলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মডিফাই করা মানে কি অতিরিক্ত তথ্য দেওয়া। এর পরবর্তীতে আমরা আরো ব্যাখ্যা করব। ভার্বকে মডিফাই করতে পারে, তাহলে ভার্বকে মডিফাই করতে পারে। এই নাম থেকে কিন্তু আমি এই বিষয়টা বোঝার চেষ্টা করছি। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব চাইলে অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে, তাহলে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে এই তিনটা আমরা প্রাথমিকভাবে জানি যে কাদেরকে মডিফাই করতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের মডিফিকেশন আছে, কিন্তু সেই বিষয়টা আমরা নেক্সট স্টেপ ভালোভাবে দেখবো। তো আপাতত প্রাথমিকভাবে আমরা জাস্ট এতটুকু পর্যন্ত দেখলাম। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এক্সাম্পল দিই, ধরো বললাম যে শি ওয়াজ ভেরি বিউটিফুল, ঠিক আছে? ধরো এটা একটা সেন্টেন্স। এখানে দেখো যে বিউটিফুল জিনিসটা কি, সেটা হলো একটা অ্যাডজেক্টিভ। কারণ হলো বিউটিফুল কার সম্পর্কে বলা হচ্ছে, প্রোনাউন সম্পর্কে বলা হচ্ছে। আর আমরা জানি যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ হলো তোমার নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। তার মানে বিউটিফুল শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আমি সংক্ষেপে লিখছি এডিজি। তো এই অ্যাডজেক্টিভটাকে দেখো, বিউটিফুলের লেভেলটা কেমন বিউটিফুল, অনেক নাকি কম, এই সম্পর্কে যেই তথ্য দিচ্ছে যে জিনিসটা, সেটা হলো ভেরি। তাহলে এই ভেরিটা হলো একটা অ্যাডভার্ব। কি কারণে? সে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, এই কারণে। ঠিক আছে? তাহলে চাইলে আমার অ্যাডভার্ব কি করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। সেটার একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম। এবার আরেকটা এক্সাম্পল দেখো, ধরো আচ্ছা এগুলো আমি মুছে দিই। ধরো আরেকটা এক্সাম্পল দিই, শি রানস ফাস্ট। আমি শুধু শি দিয়ে বলছি, সমস্যা নেই, হি লিখতে পারবো, সমস্যা নেই। আর রহিম রানস ফাস্ট দিয়ে দিই। ধরো রহিম রানস ভেরি ফাস্ট। এখন দেখো এখানে যে তোমার হলো তোমার কি বলে রানস, রহিম রানস ফাস্ট, এই এতটুকু আগে চিন্তা করো। আচ্ছা আরেকটা দেখো, ধরো এরকম দিলাম যে রহিম রানস ফাস্ট, জাস্ট এতটুকু, ভেরিটা এটার মধ্যে দিলাম, দুইটা সেন্টেন্স। দেখো এটা দিয়ে আগে প্রথমত বলি, রহিম রানস ফাস্ট। এখানে রহিম রানস মানে রহিম দৌড়ায়। কিভাবে দৌড়ায়? ফাস্ট, খুবই দ্রুত। তাহলে দেখো এই ফাস্ট শব্দটা রানস সম্পর্কে অতিরিক্ত ডেটা দিচ্ছে বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এই ফাস্ট শব্দটা কি, এটা একটা অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা। ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব কি কারণে, এই ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব, কারণ হলো সে রানস শব্দটাকে মডিফাই করেছে। আর রানস শব্দটা কি, একটা ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করার কারণে ফার্স্ট শব্দটা হয়ে গেল কি, একটা অ্যাডভার্ব। তাহলে দেখো মানে অ্যাডভার্ব চাইলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখন দেখলাম ভার্বকেও মডিফাই করতে পারে। আবার দেখবা যে অ্যাডভার্ব চাইলে মাঝে মধ্যে মানে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এক্সাম্পল কি, ধরো রহিম রানস ফাস্ট, ভেরি আগে চিন্তা করা দরকার, নর্মালি বলো, মানে চিন্তা করো যে রহিম রানস ফাস্ট। এই বাক্যের মধ্যে ফার্স্ট শব্দটা কি, সেটা হলো ভার্ব, সরি মানে অ্যাডভার্ব। কি কারণে? কারণ হলো তোমার রানস শব্দটাকে সে মডিফাই করেছে। তাহলে এই যে ভার্বটাকে মডিফাই করলো, এই কারণে ফার্স্টটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। এই আগের সেন্টেন্সে যেটা দেখলাম ওইটাই। ভেরিটা একটু পরে চিন্তা করো। এখন দেখো তাহলে রহিম রানস ফাস্ট বাক্যটা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গেল। তাও যদি আমি বলি যে ফাস্ট তো দূরে বুঝলাম, কেমন ফাস্ট, ভেরি ফাস্ট নাকি কম ফাস্ট, তাহলে ভেরি দিয়ে আমরা ফাস্টকেও আরো বেশি মানে মডিফাই করছি। তো এই কারণে ভেরি শব্দটা হলো তোমার এক্ষেত্রে আরেকটা অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা কি করলো দেখো, এই যে পরের যে অ্যাডভার্বটা এটাকে মডিফাই করলো। তাহলে দেখো এই অ্যাডভার্ব চাইলে এরকম অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আবার দেখো অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আবার দেখো যে ক্লজকে মডিফাই করতে পারে। সেই বিষয়গুলো পরবর্তীতে দেখবো। প্রাথমিকভাবে আজকে যেহেতু আলোচনা, তো এত ডিটেল আজকে যাবো। দেখো এর পরবর্তীতে নেক্সটলি যেটা বিষয়টা আসবে সেটা হলো তোমার প্রিপোজিশন সম্পর্কে। আসো এখন যেটা দেখবো সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন জিনিসটা কি, প্রথমত সংজ্ঞাটা জানো।
প্রিপোজিশন নামটার মধ্যে দেখো যে একটা মানে এর পরিচয়ের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যাডভার্বটা যেমন তোমাদের একটা বুদ্ধি দিলাম যে কিভাবে মনে রাখবা, অ্যাডভার্ব কাদের কাদেরকে মডিফাই করে, এরকম প্রিপোজিশনের চেহারা দেখলে আসলে কিছু মানে এই সম্পর্কে কিছু ধারণা পেয়ে যাওয়া যায়। কিরকম দেখো, প্রিপোজিশন মানে কি? প্রি মানে হলো আগে, এই যে দেখো প্রি মানে হলো আগে, পজিশন মানে কি? অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে বোঝা যাচ্ছে যে এর অবস্থানটা কোনো কিছুর আগে, মোটামুটি কনফার্ম। কিন্তু কার আগে? কথা হলো তোমার প্রিপোজিশন বসে আসলে নাউন বা প্রোনাউনের আগে, নাউন অথবা প্রোনাউনের আগে বসে, বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। প্রিপোজিশনটা নাউন বা প্রোনাউনের আগে বসে, বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। এক্সাম্পল দিই, ধরো শি স্মাইলড মি। ঠিক আছে, এই বাক্যটা দেখো পূর্ণাঙ্গ না, কিন্তু শি স্মাইলড মি এটার কোনো বিশেষ অর্থ দাঁড়ায় না। কিন্তু যদি ধরো এখানে আমি বলি যে শি স্মাইলড এট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই এট যে শব্দটা, এটা কি করলো? বাক্যের মধ্যে এই মি প্রোনাউনটার আগে বসলো, বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করলো। এই কারণে এখানে এট শব্দটা হলো একটা প্রিপোজিশন। আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পারো। এবার যদি এতটুকু ভালোভাবে বুঝে থাকো তাহলে প্রিপোজিশন আইডিয়াটাও ক্লিয়ার। এবার আসো কনজাংশন সম্পর্কে। এই যে কনজাংশন, কনজাংশন শব্দের মধ্যে আছে জাংশন। জাংশন মানে কি? জোড়া লাগানো, এরকম কিছু একটা বোঝা যায়। তার মানে কনজাংশন কাজ হলো তোমার এরকম জোড়া লাগানো বা কানেক্ট করা। তাহলে কনজাংশন কথা হলো যে কাকে আসলে জোড়া লাগে? সে হলো আসলে তোমার দুইটা ক্লজকে জোড়া লাগে। তাহলে দুটি ক্লজকে যুক্ত করে। এখন আবার প্রশ্ন আসে যে ক্লজ জিনিসটা কি? ক্লজ জিনিসটা সম্পর্কে আমি একবার নর্মাল যে ধারণাটা দিই যে এটা হলো একটা বাক্যের অংশ, যে বাক্যের অংশটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এত ইন ডিটেল আলোচনা করতে যাবো না, ফাইনাইট ভার্ব থাকবে বলা উচিত, কিন্তু তাও প্রাথমিকভাবে আমরা জাস্ট বলি সাবজেক্ট আর ভার্ব থাকবে। পরবর্তীতে আরো ডিটেল হবে এক সময়, সমস্যা নেই। তাহলে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব থাকলেই সেটা তোমার মানে ক্লজ হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যে ধরো অনেক বহুল মানে পরিচিত একটা এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর সংক্ষেপে লিখলাম কেম। দেখো এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে একটা দাগ দাও। বিফোরটাকে, আচ্ছা বিফোর একটা শব্দ, কিন্তু একটু স্পেস হয়ে গেছে, একটু বিফোর একই শব্দ, একটাই শব্দ। এরপর হলো বিফোর দ্য ডক্টর কেম। দেখো এখানে এই দ্য পেশেন্ট এটা হলো একটা নাউন, আর এখানে ডাইড হলো, হ্যাড ডাইড হলো ভার্ব। তাহলে এখানে কি আছে? একটা মানে নাউন বাদ দাও, এটা হলো মানে এটা হলো তোমার একটা নাউন ফ্রেজ আসলে, এটা সেইটা বিষয় না। এটা হলো তোমার একটা সাবজেক্ট, এটা হলো একটা ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব আছে, তার মানে এই অংশটা একটা ক্লজ। আবার এখানে দেখো দ্য ডক্টর কেম, এটা হলো একটা সাবজেক্ট আর এটা হলো একটা ভার্ব। তাহলে দেখো এখানেও সাবজেক্ট আর ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে যে কানেক্ট করে সে হলো তোমার কনজাংশন। তাহলে এই কারণে বিফোর শব্দটা হলো এখানে একটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ক্লজ কি, ফ্রেজ কি, সেই বিষয়গুলো পরবর্তীতে আসবে। প্রাথমিকভাবে এতটুকু জানা যায় কনজাংশনের কাজ হলো দুইটা ক্লজকে যুক্ত করে। তো দেখা যায় কি তোমার একই শব্দ বিভিন্ন বাক্যের মধ্যে তার পজিশন অনুসারে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে, এবং সেই বিষয়টা তোমরা সামনে পড়বা। সেটা হলো সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই শিরোনামে আসলে আলোচনা করা হয়। সেই বিষয়ে সেটার উপর একটা ক্লাস থাকবে। তো প্রাথমিকভাবে আমি একটা বিষয় বলি, ধরো যে এরকম বিফোর শব্দটা অন্যরকম কিভাবে ইউজ হতে পারে। ধরো এরকম একটা এক্সাম্পল দিল, দ্য পেশেন্ট স্টুড বিফোর, আচ্ছা দ্য ডক্টর। ধরো এটা একটা এক্সাম্পল দিলাম। এই বাক্যের মধ্যে দেখো বিফোর শব্দটা ইউজ হয়েছে, কিন্তু এই বিফোরটা কিন্তু আসলে এই কনজাংশন না, এটা হলো এই ক্ষেত্রে তোমার প্রিপোজিশন। কি কারণে প্রিপোজিশন হয়ে গেল? দেখো আমি বলেছিলাম যে কনজাংশনের কাজ হলো দুইটা ক্লজকে যুক্ত করা, আর ক্লজ চিনার উপায় কি? যেখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। কিন্তু দেখো এই যে এখানে দ্য পেশেন্ট, ঠিক আছে সাবজেক্ট, স্টুড একটা ভার্ব, ঠিক আছে, বিফোর দ্য ডক্টর, আচ্ছা এই দেখো এর পরবর্তীতে দ্য ডক্টর, এখানে এটা ধরো সাবজেক্ট ধরি না, কিন্তু ভার্ব কিন্তু আর এখানে নাই। যার কারণে কি হলো, এরপরে কিন্তু আর ক্লজ নাই। তাহলে আমি বলেছিলাম দুইটা ক্লজকে কানেক্ট করবে, কিন্তু দেখো এখানে তো আর দুইটা ক্লজ নাই। এই কারণে বিফোর শব্দটা কিন্তু তোমার কনজাংশন না। এটা কি? এটা হলো একটা প্রিপোজিশন। কারণ কি? এই যে দেখো এখানে সেটা মানে
এই কি বলে নাউন পর নাউনের আগে বসেছে, এটা দেখো আসলে দা ডক্টর, তো এটা আসলে একটা নাউন ফ্রেজ। যাক, সেই বিষয়ে আসবে পরবর্তীতে। সেই নাউন ফ্রেজের আগে বসলেও সেটা আসলে প্রিপোজিশন হয়, সেই হিসেবে বিফোরটা তার প্রিপোজিশন। তো তাহলে প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে তফাৎটা কি? প্রিপোজিশন মেইনলি তোমার ক্লজকে কানেক্ট করে, সরি মানে ফ্রেজকে কানেক্ট করে, নাউন পর নাউনের আগে বসে, বা নাউন বা নাউন ফ্রেজের আগে বসতে পারে, আর বসতে পারে বলতে বসে। আর কনজাংশন যেটা, সেটা হলো তোমার দুইটা ক্লজকে কানেক্ট করতে। আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পারলা। এখন আমরা লাস্টলি যেটা দেখব সেটা ইন্টারজেকশন সম্পর্কে। ইন্টারজেকশন সম্পর্কে তোমরা জানো, এটা সম্পর্কে তেমন ডিটেল আমি বলবো না। ইন্টারজেকশন মানে হলো যেটা দিয়ে তোমরা অনুভূতি প্রকাশ করো, যেমন ধরো হুররে, ব্রেভো, এলাস, এই শব্দগুলো আছে না, এগুলো দিয়ে হলো তোমার ইন্টারজেকশন মিন করা হয়। ইন্টারজেকশন দিয়ে আমরা আসলে মনের অনুভূতি প্রকাশ করি। এটা সম্পর্কে আর কিছু তেমন বলবো না। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা নাউনের আরো একটু ক্লাসিফিকেশন সম্পর্কে দেখবো। আচ্ছা দেখি কতক্ষণ হলো।